আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছে দর্শক, ভারতবর্ষ এতদিন নেভার ফার্স্ট নীতিতে চলতো। সেই নীতির এখন কিছু বদল হচ্ছে। এই নির্বাচনগুলো শেষ হয়ে গেলে, এই যে আমাদের 4টে স্টেট এবং একটা 3টে স্টেট এবং একটা আপনার ওই কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলোর নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই নীতি বদলের একটা সিদ্ধান্ত পাকাপাকি হবে। আগে ছিল কি, নেভার ফার্স্ট, যে আমার যে আছে, পড়শি আছে, টাকা আমি প্রথম দেখব। এখন নীতি সামান্য পরিবর্তন করে একটা গুড সামনে বসিয়ে দেওয়া আছে। গুড নেভার ফার্স্ট, মানে ভালো রাষ্ট্র, ভালো পড়শি, সে প্রথম। অর্থাৎ ভালো পড়শি যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক যেমন পূর্ব ছিল তেমনই থাকবে। পরবর্তীকালে যে নীতিটা পরিবর্তন হচ্ছে, সেখানে যাদের সঙ্গে বনছে না বা ভারতবর্ষের সঙ্গে তাদের কাজে এবং কথায় অনেক অমিল রয়ে যাচ্ছে, তাদেরকে ওই গুড নেভার ফার্স্টের নীতির মধ্যে রাখছে না ভারত। এর মধ্যে কিন্তু অবশ্যম্ভাবী বাংলাদেশ পড়ে যাবে। কারণ আপনারা এক সময় বলেছিলেন, এবং ভারতীয় অনেক গণমাধ্যমে আলোচনা হয়েছিল এটা, এবং রাজনৈতিক নেতাদের মধ্যেও আলোচনা হয়েছিল, যে সব ডিম এক ঝুড়িতে রাখা ঠিক নয়। ভারতবর্ষ 2004-এর শিক্ষা ভুলে গিয়েও বিএনপির ঝুড়িতে কিন্তু ডিম রেখেছিল। আপনারাই সাক্ষী আছেন। আমাদের বেগম জিয়া মারা যাওয়ার পর তারেক জিয়াকে শোক জানাতে জয়শঙ্করজি কোনো দুধ না পাঠিয়ে নিজে গেছিলেন, এবং সেই সময়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করেছিলেন এবং শোক বার্তা জানিয়েছিলেন, বার্তা পাঠিয়েছিলেন। তার সঙ্গে তাকে ভারতবর্ষে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন। এমনও ঠিকঠাক হয়েছিল তারেক রহমানের ভারত যাত্রা দিয়েই প্রথম তার বিদেশ সফর শুরু হবে। কিন্তু আলটিমেটলি তার কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত হলো না। আমাদের দেশে খলিলুর রহমান ঘুরে গেছেন কবে? তারপর থেকে ভারতবর্ষকে একটা কথা বলতে বলে দেখেছেন? ভারতবর্ষ কিন্তু বলেনি। দ্বিতীয় হচ্ছে, খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান বলেছেন, আমি একটু ব্যস্ত আছি। তার মধ্যে ভারত আর চাপাচাপি করেনি, কারণ ইলেকশন রয়েছে, মোদিজিও ব্যস্ত, সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অমিত শাহ তো এইখানেই পড়ে রয়েছেন, রাজনাথ সিংহ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন। এখন একা জয়শঙ্করজি সব দিক সামলাতে পারবেন না বলে এখন কেউ কাউকে আর দেখা করার জন্য ডাকছেও না, সময়ও দিচ্ছে না। এই ইলেকশনটা 29 তারিখ মিটে যাবে, 4 তারিখ ফল প্রকাশ হয়ে যাবে, 7-8 তারিখের মধ্যে সরকার গঠন এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে বিলটা যেটা আসছে, গুড নেভার ফার্স্ট যে নীতি আসছে, সেই নীতিটা অ্যাপ্লাই করা হবে। এখনো যদি ফর্মালি নীতিটা প্রণয়ন হয়নি, কিন্তু এখনই কিন্তু আপনাদের ওই বাংলাদেশে চাল ডাল রপ্তানির ক্ষেত্রে কিন্তু অনেক বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে। আমি তো এই দেশে, আমি জানি না, আপনারা জানাতে পারবেন আমাকে, যে ইদানিং ভারতবর্ষ থেকে কত চাল ডাল তেল নুন কত গেছে। আমি তো জানি না, আপনারা নিশ্চয়ই জানবেন। যদি আমাকে একটু কমেন্টে জানান, তাহলে আমি একটুখানি আমার একটু জ্ঞানটা বাড়বে। আমি আপনাদের কাছ থেকে এটা জানতে চাইছি যে কতটা চাল ডাল আপনারা পেয়েছেন, আর কতটা তেল আপনারা পেয়েছেন, আবার কবে তেল পাবেন।
এদিকে আদানির তো 3 নম্বর প্ল্যানটা 800 মেগাওয়াটের প্ল্যানটা বসে গেছে বলে একটা কারণ দেখানো হয়েছে। যদিও আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম, 2 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তারা ওই নতুন বন্ধ করে দিয়ে বন্ধটা করেছে, কারণ ন্যাশনাল গ্রিডে যখন লাইনটা ঢোকানো হচ্ছে তখন তো চালু লাইনে ঢোকানো যাবে না, সে তো কয়েক হাজার ভোল্টের লাইন। তাই এটাকে অফ করে দিয়ে, চুল্লিটাকে অফ করে দিয়ে 3 নম্বর চুল্লির এটা লাগানো হচ্ছে। এটা হচ্ছে 800 মেগাওয়াটের। আর দুটো আছে 400, 400, 800 মেগাওয়াটের। তাহলে আর 400, 400, 800 আর এদিকে 800, 1600 মেগাওয়াটের এই টোটাল 3টে প্ল্যান্টের ক্ষমতা, উৎপাদন ক্ষমতা। তার মধ্যে একটা প্ল্যান্ট যদি বসে যায়, এখন তো বাংলাদেশে এখন তো দিনের বেলাও তারা দেখছে বোধহয়, এমন যে অবস্থা। আমি জানি সকলের ভিউজ কমে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা মোবাইল চার্জ দিতে পারছেন না, কারেন্টই থাকছে না। তারপরেতে আপনাদের দেশের যে তেলের সংকট, সেই তেলের সংকট মোকাবিলা আপনারা করতে পারছেন না। বিদ্যুৎ উৎপন্ন নিজেরাও করতে পারছেন না। একটা তৈল শোধনাগার ছিল পায়রা বোধহয়, বেটি খোলে আমার জানাবেন, পায়রা তৈল শোধনাগার, সেটা ক্রুড তেলের অভাবে ফালতু চালিয়ে রাখার কোনো দরকার নেই বলে ওটাকে বন্ধ করে দিয়েছে। কালকে একটা ফটো কার্ড দেখলাম, বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাও নাকি বন্ধ হয়ে গেছে। সত্যি মিথ্যে আমি জানি না, আমি একটা ফটো কার্ড দেখলাম। তো এই যে যখন অবস্থা, তখন না আছে খাদ্যপণ্য, না আছে বিদ্যুৎ, না আছে আপনার যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত তেল, তাহলে কোন জায়গায় গিয়ে পৌঁছাতে তারেক রহমান? যদিও আপনাদের দেশে ইতি উতি খবর টবর রটিয়ে দেওয়া হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারটা আবার পুনরায় স্থাপন করার জন্য ভারত নাকি আগ্রহী, তারেক রহমান কি রাজি হবে, এরকম একটা খবর করা হচ্ছে, চারদিকে রটানো হচ্ছে। কিন্তু খবরটা সর্বৈব, আমি ভুল বলবো না, বিভ্রান্তিকর। কারণ ভারত একবার সুযোগ দিয়েছিল, দ্বিতীয়বার সুযোগ দিয়ে, প্রথমবার তো ঝাড়কে সুযোগ দিয়ে, দ্বিতীয়বার মোদিজি সুযোগ দেন। নওয়াজ শরীফের নাতনির বিয়েতে গিয়েও তাই কিন্তু সুযোগ দিয়েছিলেন। তারপর কি করলো, কার্গিলে চড়ে বসলো, আর সুযোগ দেবে না। তেমন দ্বিতীয়বার সুযোগ কিন্তু তারেক রহমানকে দিয়েছিল, আর ভারতবর্ষ সুযোগ দেবে না। ভারতবর্ষের সরকার আসবে, সরকার চলে যাবে, কিন্তু নীতি যা থাকবে সেই নীতিটা কিন্তু একই থাকবে। যেমন ইন্দিরা গান্ধীর সময় যে নীতি ছিল, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা সখ্যতার নীতি ছিল, সেই নীতিটা অনেক সরকার এসছে, ইউপিএ থেকে, কংগ্রেস থেকে, এনডিএ, তারপরে এখন বিজেপি, যদি বিজেপি এনডিএর মধ্যেই আছে, আরো শরিক দল রয়েছে। তবে এবারে যে ভোট হয়েছে তাতে মনে করা হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতায়, মানে দ্বিতীয় ফেজে যদি, মানে প্রথম ফেজের মতো যদি ভোট দ্বিতীয় ফেজে হয়, তাহলে বিজেপি হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে বসে যাবে। সেক্ষেত্রে শক্তি আরো বাড়বে, রাজ্যসভার শক্তি আরো বাড়বে, ফলে যে কোনো বিল, যে কোনো জিনিস ফটাফট তারা স্যাংশন করে নিতে পারবে, আর কোনো রকম আপত্তি থাকবে না, কেউ আপত্তি তুলতে পারবে না, বিরোধী দল বলে আর কেউ থাকবেই না, নিশ্চিন্ন হয়ে যাবে। আমি বিধানসভার ক্ষেত্রে বলছি, এই ধারাটা যদি ধরে রাখতে পারে 29-এর লোকসভায়, এর বিধানসভার যে ধারাটা, এই ধারা যদি 29-এর লোকসভায় ধরে রাখতে পারে বিজেপি, আর যে উন্নয়নের কার্ড বিজেপি খেলছে সেটা যদি সত্যিই বাস্তবায়ন হয়, তাহলে 29-এ কিন্তু ওই ডিপ স্টেট যাই করে থাকুন না কেন, 2024 সালে ক্ষমতা গিয়ে মানে আসন কিছুটা কমেছিল, এবারে ডিপ স্টেটের ক্ষমতা, বাপের ক্ষমতা হবে না, এবারে ডিপ স্টেটে সেখানে কিছু করতে পারবে, খেলার চেষ্টা করবে, আমি জানি খেলার চেষ্টা করবে, কিন্তু
কিছু করতে পারবে না। আর সেক্ষেত্রে যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রে 2029 সালে পেয়ে যায়, তাহলে দেশের চিত্রই বদলে যাবে। আপাতত বাংলাদেশের চিত্র বদলাবে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় চলে আসে, তবে আসার সম্ভাবনা প্রবল। প্রথম দফার ভোটেই সেটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট হতে আর 5 দিন বাকি আছে। সামনের বুধবার, বোধহয় সম্ভবত 23 তারিখ 29 তারিখ বুধবার, যদি বুধবার পড়ে তাহলে বুধবার দিন আমরা সব ভোট দিতে যাব। একদম শান্তিপূর্ণ, একটা বোমাও পড়েনি কোথাও, একটা লাশও পড়েনি, একটা গুলিও চলেনি, একটা অস্ত্রের ঝনঝনানি হয়নি, পুরো পিসফুল ভোট। আর আমাদের এখানে মানে কলকাতা, গ্রেটার কলকাতাতে একমাত্র হাওড়া ছাড়া আর দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা ছাড়া তার আর কোথাও গন্ডগোল সাধারণত হয় না। প্রপার কলকাতাতে হয়ই না। কে কাকে গন্ডগোল করবে? তো যাই হোক, এখন যদি বিজেপি এসে যায় ওয়েস্ট বেঙ্গলে, তাহলে বলেছি ফুল হাওয়া টাইট। আপাতত ওই গুড নেবার ফার্স্ট ওই নীতি থেকে বাংলাদেশ সরে যাচ্ছে। এটাই ছিল খবর, এটাই আমি আপনাদের জানাতে এসেছিলাম। ফলে যে আপনারা মানে সাহায্য ভারতবর্ষের কাছ থেকে পেতেন বন্ধু রাষ্ট্র হিসেবে, সেই সাহায্যগুলো আপাতত বন্ধই থাকছে। সবাই ভালো থাকবেন। $29.5 মিলিয়ন ও বাংলাদেশের ক্ষমতার বদল, পর্দার পেছনে চাঞ্চল্যকর নথিপত্র। এই $29.5 মিলিয়ন বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে বহুল পরিচিত হবার কথা আপনাদের কাছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পরে পরে এই $29.5 মিলিয়ন একটা সমীকরণ দাঁড় করিয়েছিলেন, আপনাদের মনে থাকবার কথা। এই $29.5 মিলিয়ন বাংলাদেশে কোথায় কার মাধ্যমে ঢুকেছে সেই নথিপত্র আমরা এই মুহূর্তে প্রকাশ করব, উন্মোচন করব। 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ক্ষমতার পট পরিবর্তন কি নিছকই একটি গণ অভ্যুত্থান ছিল, নাকি এর পেছনে ছিল দীর্ঘদিনের এক সুপরিকল্পিত বিদেশি নীল নকশা? আমরা বিভিন্ন আলাপে বলছি যে এটা আসলে কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল একটা ষড়যন্ত্র। আমরা প্রতিনিয়ত সেই সব ষড়যন্ত্র প্রকাশ করব। আজকেও সেই ষড়যন্ত্রের কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। আজকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কিছু গোপন নথির বরাত দিয়ে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। স্টোরিটি করেছেন চন্দন নন্দী, যেখানে দাবি করা হয়েছে মার্কিন দাতা সংস্থা USAIDর প্রায় $29.5 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় কয়েকশো কোটি টাকা ব্যয় করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ পরিবর্তনের জন্য। আজকের ভিডিওতে আমরা সেই নথিপত্রের আলোকে দেখতে চেষ্টা করব কিভাবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, দ্য হাঙ্গার প্রজেক্ট, এমনকি বাংলাদেশি গণমাধ্যম সমকাল পত্রিকা, আমরা সবসময় প্রথম আলো, ডেইলি স্টারের দিকে আঙ্গুল ছুড়ে, কিন্তু এর সঙ্গে আরো 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 গণমাধ্যম জড়িত আছে। সমকাল পত্রিকাও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। এই যে $29 মিলিয়ন একটি অংশ সমকাল পত্রিকাতেও ঢুকেছে, এবং একটি বিজ্ঞাপনী সংস্থা বিটনিক কমস এই বিশাল অর্থ প্রবাহের সাথে যুক্ত ছিল। কেন ডোনাল্ড ট্রাম্প খোদ এই অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন? চলুন গভীরে যাওয়া যাক। নর্থ ইস্ট নিউজের তথ্য অনুযায়ী এই পুরো অপারেশনটি শুরু হয়েছিল 2017 সালের একটি কোঅপারেটিভ এগ্রিমেন্টের মাধ্যমে, যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ শক্তিশালীকরণ, স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, SPL। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো টাকার অঙ্ক। 2017 সালে যখন এই প্রজেক্ট শুরু হয় তখন এর বাজেট ছিল মাত্র $1.8 মিলিয়ন মার্কিন ডলার, কিন্তু 3 জানুয়ারি 2022 তারিখে এই প্রজেক্টের মেয়াদ 2025 সালের 10 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়, আর সেই সাথে এর বাজেট বাড়িয়ে করা হয় $29.9 মিলিয়ন। অর্থাৎ বাজেটের বৃদ্ধি ঘটেছে প্রায়
1555%। প্রশ্ন জাগে, একটি নিয়মিত উন্নয়ন প্রকল্পের বাজেট হঠাৎ করে প্রায় 1000% বেশি কেন বাড়ানো হলো? নর্থ ইস্ট নিউজ বলছে, এই বর্ধিত সময়কালেই অর্থাৎ 2022 থেকে 2025-এর মধ্যেই বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের মূল ছকটি আঁকা হয়েছিল। এই $29 মিলিয়ন বিষয়টি প্রথম সামনে আসে যখন 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ট্রাম্প সরাসরি অভিযোগ করে বলেন, জো বাইডেন প্রশাসনের অধীনে ইউএসএআইডির বিশাল পরিমাণ অর্থ বাংলাদেশে ব্যয় করেছে একটি উগ্র বামপন্থী ও কমিউনিস্ট শক্তিকে ক্ষমতায় বসাতে সাহায্য করার জন্য। নর্থ ইস্ট নিউজ বলছে, ট্রাম্পের সেই অফ দ্য কাফ রিমার্ক বা তাৎক্ষণিক মন্তব্য আসলে কোনো ভিত্তিহীন কথা ছিল না। তাদের হাতে আসা নথিপত্র দেখাচ্ছে এই টাকা কিভাবে 3টি বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এবার দেখা যাক এই বিশাল অর্থের ভাগ কারা পেয়েছে। নর্থ ইস্ট নিউজের নথিতে 3টি নাম স্পষ্টভাবে উঠে এসেছে। 1, দৈনিক সমকাল। নথিতে দেখা যায় সাব অ্যাওয়ার্ড হিসেবে সমকালকে দেওয়া হয় প্রায় $29,000। তাদের কাজ ছিল নারী ও তরুণ রাজনৈতিক নেতাদের নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজন করা এবং জাতীয় ইস্যু নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করা। তবে পত্রিকাটি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। 2 নম্বরে যে প্রতিষ্ঠানটির নাম আসছে সেটি হচ্ছে বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস। এই বিজ্ঞাপনী সংস্থাটিকে দেওয়া হয় $1,02,200। তাদের কাজ ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনৈতিক দল গঠনের বিভিন্ন টুলস বা কৌশলের একটি ডিজিটাল ভান্ডার বা রিপোজিটরি তৈরি করা। নর্থ ইস্ট নিউজ তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সিইও মীর শাহাদাত হোসেনের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। 3 নম্বর, এই প্রতিষ্ঠানটাকেও আপনারা চেনেন, দ্য হাঙ্গার প্রজেক্ট। সবচেয়ে বড় অঙ্কের টাকা পেয়েছে এই এনজিওটি, যার নেতৃত্বে রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বাংলাদেশে সুশীল সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আওয়ামী লীগ বিরোধী দলগুলোর সাথে জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হাঙ্গার প্রজেক্টের কাজ ছিল রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণ ও প্রচার করা। 2023 সালের জুনেই এই প্রকল্পের আওতায় $5 মিলিয়ন ছাড় করা হয়েছিল। এই বিপুল অর্থ দিয়ে ঠিক কি ধরনের ম্যাপিং বা মনিটরিং করা হয়েছিল তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। প্রতিবেদনে আরো একটি গুরুত্বপূর্ণ তারিখ উল্লেখ করা হয়েছে। গ্রামীণ গ্রুপের একটি নোটিশ অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস 7 মার্চ 2023 তারিখে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। নর্থ ইস্ট নিউজের দাবি, এটি একটি পরিষ্কার ইঙ্গিত ছিল যে তাকে পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশের সম্ভাব্য চেহারা বা অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে প্রস্তুত করছিল। প্রতিবেদনে আরো অভিযোগ করা হয়েছে যে শুধু এনজিও বা মিডিয়া নয়, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কিছু কর্মকর্তাও এই রেজিম চেঞ্জ বা সরকার পতনের মিশনে নেপথ্যে থেকে ছায়া ভূমিকা পালন করেছেন। মজার বিষয় হলো 2025 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেছিলেন যে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান এই ধরনের অর্থ পেয়েছে বলে দাপ্তরিক কোনো রেকর্ড নেই। কিন্তু নর্থ ইস্ট নিউজের হাতে থাকা ইউএসএআইডির লেনদেনের নথিপত্র অন্য কথা বলছে। সেখানে 2017 থেকে 2025 পর্যন্ত প্রতি বছর কত টাকা, যেমন 2024 সালে 3.64 মিলিয়ন, 2023 সালে 3.7 মিলিয়ন খরচ হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব রয়েছে। সব মিলিয়ে নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদনটি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের 2024-এর যে জুলাই আগস্টের আন্দোলন, সেই আন্দোলনটা যে কেবল রাজপথের লড়াই ছিল না, এর পেছনে ছিল আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং কোটি কোটি ডলারের পরিকল্পিত বিনিয়োগ, তাতে কোনো সন্দেহ নেই। দর্শক, কি বুঝলেন? আপনি কি এখনো এই আন্দোলনটাকে, যারা এই আন্দোলনের পক্ষে ছিলেন তারা কি এখনো বলবেন যে এটা একটা আন্দোলন ছিল? না, আমরা তো বলতে পারছি না, কারণ বিভিন্ন নথিপত্র বেরিয়ে আসছে। বাংলাদেশকে ধ্বংসের একটা খেলা যে ছিল সেটি বেরিয়ে আসছে এবং বাংলাদেশ যে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। আজকে 21 মাসের বাংলাদেশের চেহারা দেখেন,
বছর আগের বাংলাদেশের চেহারা দেখেন কেমন ছিল, কেমন আছে। আপনার যদি বিবেক থাকে, আপনি বিবেক দিয়ে বিচার করবেন, আমরা সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।